আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গৃহহীনদের ঘর নিয়ে দুদকের তদন্ত কেন বন্ধ হবে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। কারা ভাঙলো ব্যবস্থা নিতে হবে। ইভ্যালির রাসেল ও তার স্ত্রী নাসরিন গ্রেফতার মামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে 21 অক্টোবর। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে করোনার টিকার সুষম বণ্টন। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়লে দারিদ্র্য কমবে বলছে বিশ্বব্যাংক। গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য আনার পরামর্শ। এবং খাদের কিনারে আফগান অর্থনীতি বন্ধের পথে বিভিন্ন ব্যাংক বেড়েছে মূল্যস্ফীতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। মুজিব বর্ষে গৃহহীনদের ঘর নিয়ে দুর্নীতি অনিয়মের অভিযোগ তদন্ত দুর্নীতি দমন কমিশন কেন বন্ধ করবে জাতীয় সংসদে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি বলেন, তদন্ত চালু রাখতে হবে। কারা এসব ঘর ভাঙল, তাদের উদ্দেশ্য কি ছিল তা দেখতে হবে। বক্তৃতায় সংসদ নেতা জানান, অনেকেই তাকে বলেছেন নিহত হওয়ার পর কফিনে জিয়াউর রহমানের লাশ ছিল না। মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয় সংসদের 14তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য সরকারের দেয়া ঘরের প্রসঙ্গ তোলেন। বাংলাদেশে যেখানেই ভূমিহীন গৃহহীন মানুষ তাদেরকে আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর করে দিয়েছি। কিছু ঘর ভেঙে পড়ায় দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে সংসদ নেতা বলেন, এর তদন্ত করতে হবে। দুদক কেন তদন্ত বন্ধ করবে সে প্রশ্ন তোলেন তিনি। 9টি জায়গায় আমরা দুর্নীতি পেয়েছি, আর 10-12টা জায়গায় যেখানে অতি বৃষ্টি হলো, সে বৃষ্টির কারণে মাটি ধসে ঘর পড়ে গেছে। সেখানে কিন্তু আরও অনেক ঘর ছিল। আর প্রায় 300টি জায়গায় যেখানে আমাকে প্রত্যেকটা ঘরের ছবি আমার কাছে আছে, পুরো তদন্ত করে দেখা গেছে সেখানে দরজা জানলার উপরে হাতুড়ির আঘাত। কারা করছে তদন্ত হচ্ছে, এর মধ্যে কিছু অ্যারেস্ট হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হবে, তাদের ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন, আমি এই কথাটা যখন বলি, দুর্নীতি দমন কমিশন তদন্ত বন্ধ করবে কেন? নিহত হওয়ার পর জিয়াউর রহমানের লাশ কফিনে ছিল না বলেই সংসদকে জানান প্রধানমন্ত্রী। জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি। গায়েবানা জানাজা হয়েছিল, কয়েকদিন পরে একটা বাক্স আনা হলো। এখানে কেউ একটা বুদ্ধি দিয়েছে, আর জেনারেল এরশাদ সাহেব আবার এ ব্যাপারে যথেষ্ট পারদর্শী। সাজিয়ে গুজিয়ে একখানা বাক্স নিয়ে এসে দেখানো হলো। করোনা সংকটে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন সংসদ নেতা। 18 ঊর্ধ্ব সকল নাগরিককে কোভিড-19 টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। সবাই স্বাস্থ্য সেবা নেবেন, সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। প্রতি মাসে যাতে 1 কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় সে ব্যবস্থা করা হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। সবাইকে ধন্যবাদ। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে বুধবার রাতে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন আরিফ বাকের নামের এক গ্রাহক। এদিকে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য 21 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রাসেল খানকে সাথে নিয়ে বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। ইভ্যালির মালিক রাসেলের মোহাম্মদপুরের বাড়ি বিকেল 3:30টার দিকে ঘিরে ফেলে র্যাব। এর 1 ঘন্টা পর রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এর আগে প্রতারণার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করে এক গ্রাহক। এজাহারে 3 লাখের বেশি টাকার পণ্য নির্ধারিত সময়ে না পাওয়ার অভিযোগ করা হয়। চেয়ারম্যান সাহেবের ওয়াইফ
তিনি আসেন, এসে তেড়ে এসে আমার সাথে চরম দুর্ব্যবহার করেন। দুর্ব্যবহার এক পর্যায়ে তারা আমাকে হুমকি দেন যে পারলে টাকা উঠায় নাও, দেখা যাবে। তখন আমি ইনসিকিউর ফিল করি। গত রাতে আমি এখানে একটা মামলা রুজু করতে আসি। পুলিশ বলছে ইভ্যালির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল তাদের কাছে। যারা প্রতারণার শিকার হয়েছে, যারা জালিয়াতির শিকার হয়েছে, তারা আজকে থানায় গুলশান থানায় একটি মামলা দায়ের করেছে। ইভ্যালির চেয়ারম্যান এবং এমডির বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলার তদন্ত কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। তদন্তে তাদের বিরুদ্ধে জালিয়াতির তথ্য প্রমাণ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 2018 সালের পর থেকে ক্রেতা ও বিক্রেতার প্রায় 550 কোটি টাকার দায়ভার রয়েছে প্রতিষ্ঠানটির। তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পরে চার্জশিট দাখিল করা হবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ধর্মকে পুঁজি করে 17,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক রাগিব আহসান তার সব কাজে বেশি ব্যবহার করেছেন ইমাম, মুয়াজ্জিন, কলেজ ও কওমি মাদ্রাসার শিক্ষকদের। মাঠ কর্মী হিসেবে তারা গ্রাহকদের অর্থ ফিরে দিতে না পেরে পড়েছেন বিপাকে। পিরোজপুর প্রতিনিধি শিরিন আফরোজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। লজ্জার ব্যাপার হয়, আমার গাড়িও কিন্তু আমার সদস্যরা আটকাইছে এবং আমার জমির ধান কিন্তু আমার কাটছে, এটা আমি কিন্তু ওদেরকে জানাইছি। এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন দুর্গাপুর ইবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ একলাসুর রহমান। নিজের 17 লাখ সহ গ্রাহকের 65 লাখ টাকা জমা রেখেছিলেন মাল্টি লেভেল কোম্পানি এহসান গ্রুপের কাছে। আমরা যদি আমাদের প্রাপ্যতা না পাই, তখন তো আমাদের মরণপণ এই পদ্ধতি অবলম্বন না করি তো আমরা মাঠে তো টিকতে পারবো না। আমরা তো নামাজ পড়া থাকতে দুর্গতা, আমরা ঘরেও টিকতে পারবো না। এ পর্যন্ত লক্ষাধিক গ্রাহক শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন, স্কুল, কলেজ এবং মাদ্রাসা শিক্ষকদের কথায় তাদের সবটুকু সম্বল আমানত রেখেছেন রাগিব আহসানের এমএলএম কোম্পানিতে। মাঠ পর্যায়ের এসব সংগ্রাহকরা এখন মহাবিপাকে। পালাই যায় বা ভাইগা যায়, তাহলে তো আমরা আরো বিপদে। আমার নিজে থেকে এমন লজ্জা লাগতেছে যে মানুষের কাছে বললে আল্লাহ কি আর কি হয়ে গেল, নিজে থেকে আমি খুব ছোটই মনে করতেছি এখন। আলেমুলামাদের দিয়ে মাহফিল করিয়ে রাগিবের সপক্ষে দেয়া হতো ফতোয়া। হারাম পন্থার এই ব্যবসা হালালভাবে উপস্থাপন করায় আলেম সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। চাকরিচ্যুত হয়েছেন কয়েকজন ইমাম। মানুষ আমাদেরকে দেখলেই আমাদেরকেও বাঁকা চোখে দেখে এবং এটা মাওলানাদের কাজ, কিন্তু আসলে সে অত্যন্ত চতুর এবং সুকৌশলে। তার লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রতারণার মাধ্যমে শুধুমাত্র এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিঃস্ব করে দেওয়াটাই ছিল তার টার্গেট। মাঠ কর্মীরাও গচ্ছিত টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার চেষ্টায় আছেন। সেই সাথে ইসলামের নামে ধোঁকার হাত থেকে জনগণকে রক্ষার তাগিদও অনুভব করছেন ইমাম সমাজ। বড় বড় আলেম ওলামাদের এনে তাদেরকে আলাদাভাবে তাদের সাথে বৈঠক করে তাদেরকে এই লোভ দেখাই তাদেরকে এই প্রতারণা করে তারা এই টাকা পয়সা নিয়েছে। এবং আপনারা জানেন যে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা নিয়েছে। ইতিমধ্যে অনেকে স্ট্রোক করে মারা গেছে। রাগিব আহসান র্যাবের হাতে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে 7 দিনের রিমান্ডে আছেন। রিমান্ডের 3য় দিনও তদন্তের স্বার্থে তথ্য খোলাসা করেনি পুলিশ। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনায় 24 ঘন্টায় আরও 51 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,109 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 808টি ল্যাবে 31,149 নমুনা পরীক্ষায় শনাক্ত 1,862। মোট শনাক্ত 15,38,203। নতুন 3,549 জন সহ সুস্থ 14,94,090। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 5.98%। সুস্থতা 97% বেশি ও মৃত্যু হার 1.76%। এ পর্যন্ত দেশে করোনার পরীক্ষা হয়েছে 93 লাখের বেশি। করোনা টিকার সুষম বন্টন নিশ্চিত করতে জাতিসংঘের সাধারণ পরিষদে জোরালো তাগিদ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উচ্চ পর্যায়ে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা চাইবেন জাতিসংঘের সাধারণ পরিষদে। সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। মাহমুদ হাসানের রিপোর্ট। 17 সেপ্টেম্বর সকাল 9টায় জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ড হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে তার এই সফরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বাংলাদেশ সবসময় আপনার এই মারণাস্ত্র চায় না, আমরা সেইটাতে যোগদান করব। মন্ত্রী বলেন, এবারের অধিবেশনে বড় পরিসরে করোনা টিকার সুষম বন্টন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে সাইডলাইন বৈঠক হবে। ক্লাইমেট একটা বড় ইস্যু এবং মাননীয় প্রধানমন্ত্রী
সেইখানে অংশগ্রহণ করবেন। কোভিড ভ্যাকসিনটা শুড বি এ পাবলিক গুড এবং এইটি সব দেশে পাওয়া উচিত। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে আলোচনা হবে, সেইখানে হচ্ছে এটা আমরা আমাদের নিজেরা সাইডে বের করবো। মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রপতি, ইইউর প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিবের সাথে আলাদা বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, তার সাথেও একটা দ্বিপাক্ষিক আলোচনা হবে। আর 24 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আপনার ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে তার ভাষণটা দেবেন। এবারও তিনি বাংলায় ভাষণটা দেবেন। যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটির সাথে আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে। পাশাপাশি সার্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। দু একটি বাদে প্রায় সবগুলো সেশনে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি জয়েন করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের যে দুর্যোগ দূর করার জন্য যে সাহায্য চেয়েছে, সেইখানে আমরা জাতিসংঘের মাধ্যমে সাহায্য দিব বলে আমরা অঙ্গীকার করেছি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রকৃত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হলে বাংলাদেশে দ্রুত দারিদ্র্য কমতে পারে বলে মনে করে বিশ্ব ব্যাংক। সংস্থাটি বলছে, বাংলাদেশের শহরাঞ্চলের প্রতি 5 জনে 1 জন দরিদ্র। তবে উপকারভোগীর হার গ্রামে বেশি। এমন পরিস্থিতিতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে গ্রাম ও শহর এলাকার মধ্যে ভারসাম্য আনারও পরামর্শ বিশ্ব ব্যাংকের। তহিদুর রহমানের রিপোর্ট। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সরকারি ব্যয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বিশ্বব্যাংক ঢাকা অফিসের এই ভার্চুয়াল আয়োজন। প্রতিবেদনে বলা হয়, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে গ্রামকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যদিও শহর এলাকায় প্রতি 5 জনে 1 জন দরিদ্র এবং শহরবাসীর অর্ধেক মানুষ রয়েছেন দারিদ্র্য ঝুঁকিতে। বিশ্বব্যাংক বলছে, শহর এলাকায় প্রায় 11% মানুষ সামাজিক সুরক্ষার আওতায় রয়েছেন, যদিও 19% মানুষ দরিদ্র। অন্যদিকে গ্রামাঞ্চলে 26% মানুষ দরিদ্র হলেও সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা ভোগ করছেন 36% মানুষ। এমন পরিস্থিতিতে গ্রাম ও শহর এলাকার মধ্যে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভারসাম্য আনারও পরামর্শ বিশ্বব্যাংকের। I also want to highlight the bank has already very strong engagements through multiple operations in social protection, and we are committed to continuing supporting the government. এদিকে সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রকৃত দরিদ্রদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা গেলে বাংলাদেশ দ্রুত সময়ে দারিদ্র্য কমাতে পারে বলে মত বিশ্বব্যাংকের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় বিশেষ আইনের মেয়াদ বাড়ল 5 বছর, সংসদে বিল পাস। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসেব তলব নিয়ে উদ্বেগের কারণ নেই বললেন তথ্যমন্ত্রী। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে 2020 সালের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। সন্ধ্যায় কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন বার্ষিক প্রতিবেদন। সাক্ষাতে বিচারক নিয়োগের পাশাপাশি বিচারকদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ব্যবস্থা গ্রহণে কমিশনকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। প্রতিনিধি দলের মধ্যে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি শহীদুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আমিন উদ্দিন ও আইন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন। ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় বিশেষ আইনের মেয়াদ আরও 5 বছর বাড়ল। দায়মুক্তির সুযোগ থাকা এই আইনের মেয়াদ বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী সংসদ সদস্যরা। তবে বিদ্যুৎ সরবরাহ দ্রুত বাড়াতে এই আইনের এখনও প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মেহেদী হাসানের রিপোর্ট। দ্রুত বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা মেটাতে 2010 সালে প্রণয়ন করা হয় বিশেষ আইনের, যার আওতায় স্থাপিত বিদ্যুৎ কেন্দ্র বা স্থাপনার ব্যাপারে আইনি দায় মুক্তি দেওয়া হয়েছে। সে সময় 2 বছরের জন্য প্রণয়ন করা এই আইনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। এবার আবারও 5 বছরের জন্য বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিদ্যুতের যে উৎপাদন সেটা প্রায় 26,000 মেগাওয়াট, কিন্তু আমরা এখন 13,000 মেগাওয়াট পর্যন্ত আমরা ব্যবহার করতে পারছি। কাজে এই মুহূর্তে আমার মনে হয় না যে বিদ্যুৎ আরো বেশি প্রয়োজন। বাট ম্যানেজমেন্ট, তৃণমূলের ম্যানেজমেন্ট
যেটার জন্য আমাকে গালি খেতে হয়। আমি কেন গালি খাবো? আমার এলাকায় বিদ্যুৎ থাকে না মাননীয় স্পিকার। দায়মুক্তি ইটসেলফ ইন্ডিকেট করে যে এই খাতে যে হরিলুট, অনিয়ম, লুটপাট এবং বিভৎস দুর্নীতির মাধ্যমে কিছু মানুষের হাতে টাকা তুলে দেয়া হবে, সেটা নিয়ে আর পরবর্তীতে কোনো রকমের কোনো প্রশ্ন করা যাবে না। জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ আইনের ফলে দ্রুত বিদ্যুতের উৎপাদন বেড়েছে। এখন সরবরাহ ব্যবস্থার দ্রুত উন্নয়নে এ আইনের মেয়াদ বাড়ানো জরুরি। এখন যেটা কাজ করছি সেটা হলো নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি এবং বিদ্যুৎ দেওয়ার জন্য। এই কারণেই এই আইনটি আমাদের আরও সময় বর্ধিত করা প্রয়োজন। এর আগে 1983 সালে প্রণীত জাতীয় আর্কাইভ অর্ডিন্যান্সকে সময় উপযোগী করে প্রণয়নের প্রস্তাবের ব্যাপারেও আলোচনা জমে ওঠে। একদিকে আকাশ সংস্কৃতি, আরেকদিকে ইন্টারনেটের সাথে টিকটক জাতীয় নানা অপসংস্কৃতি আমাদের শিশুদের, আমাদের কিশোরদেরকে নানাভাবে আচ্ছন্ন করে ফেলছে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিশ্বের প্রতিটি জাতির একটা অমূল্য সম্পদ। আমরা দেখেছি ইতিহাসকে, যে কথাটা আবার রিপিট করছি, যে ইতিহাসকে যারা ধাক্কা দিয়েছে তারাই কলঙ্কিত হয়েছে। তবে দুটি বিলই কণ্ঠভোটে পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না। বিএনপি বাছ বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষেও বিএনপি বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। তারা স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসেব তলব নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে তথ্য প্রযুক্তি আইন গণমাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলেও আশ্বাস দেন তিনি। করোনাকালে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রসঙ্গে সাংবাদিক নেতাদের অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বরাদ্দ করা অর্থ শতভাগই সাংবাদিকরাই পাবেন। সরকার অবশ্যই যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে। ব্যাংক হিসাব এমপিদেরও তলব করা হয়, ব্যাংক হিসাব রাজনীতিবিদদের তলব করা হয়, ব্যাংক হিসাব ব্যবসায়ীদেরও তলব করা হয়। কিন্তু সমস্ত নেতৃবৃন্দের কেন করা হলো সেটি আমার কাছেও একটি বড় প্রশ্ন। সাংবাদিক যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের তো আমি চিনি এবং জানি, তাদের আর্থিক অবস্থা সম্পর্কেও আমি মোটামুটি জ্ঞাত আছি। সুতরাং এতে উদ্বেগের কোনো কারণ আছে বলে মনে করি না। মনুষ্যসৃষ্ট নানা কারণে ক্ষতির মুখে ওজোন স্তর, এর ফলে পৃথিবী বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও করোনাকালে ওজোন স্তরের ছিদ্রের খানিকটা মেরামত হয়েছে বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা। তবে ওজোন স্তর রক্ষায় মন্ট্রিয়াল চুক্তি বাস্তবায়নে উন্নত দেশসহ সব দেশকেই ফ্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি ব্যবহার বন্ধের তাগিদ পরিবেশ বিজ্ঞানীদের। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি যাতে পৃথিবীর মাটিতে পৌঁছাতে না পারে, সেজন্য ঢাল হয়ে বায়ুমণ্ডলের উপরের দিকে অবস্থান করছে ওজোন স্তর। ওজোন স্তর না থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে পৌঁছে প্রাণীজগৎ এমনকি উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতো। ত্বকের ক্যান্সার থেকে শুরু করে চোখেরও ক্ষতি হতে পারে। বিপন্ন হতে পারে পরিবেশের ভারসাম্য। ইমিউনিটি যেটা সেটা ড্যামেজ হতে পারে, ডিএনএ সেটা নষ্ট হয়ে যেতে পারে। এবং এটা শুধু যে মানুষের না, এটা ফ্লোরাল স্পেসিস যেগুলো উদ্ভিদের খুব ক্ষতি হয়। যে রাইজ অফ সি লেভেল, মেল্টেশন অফ দ্য পোলার অ্যান্ড অ্যালপাইন গ্লেশিয়ার্স, এই সব কিছু, এবং এটা যখন গ্রিন হাউস এফেক্ট অথবা ওজোন লেয়ার ডিপ্লেশন, তার অ্যাডভার্স এফেক্ট সারা বিশ্বে পড়বে। শিল্পায়নের যোগে নানা ধরনের রাসায়নিকের ব্যবহারে ধ্বংস হচ্ছে এই ওজোন স্তর। 80-র দশকে বিজ্ঞানীদের চোখে ধরা পড়ে দক্ষিণ মেরুর উপরে ওজোন স্তরের ছিদ্র। এরপরই 1987 সালে গোটা বিশ্ব মন্ট্রিয়াল চুক্তি সই করে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি ব্যবহার বন্ধের সিদ্ধান্ত হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, মডার্নাইজেশনে যারা এগিয়ে আছে, যারা বেশি ভোগ করছে, ভোগবাদী, তাদেরকে বুঝতে হবে। কারণ পৃথিবীর
কোনো এক জায়গায় যদি এসব হয়, অ্যাটমসফেরিক পলিউশন বলেন, ওয়াটার পলিউশন, এটা সিস্টেম সারা পৃথিবীকেই এটা এফেক্ট করে। গ্লোবাল ওয়ার্মিং হলে যে শুধু বাংলাদেশের ক্ষতি হবে তাই না, এটা উন্নত অনুন্নত সব দেশেরই, সবাইকে সচেতন হতে হবে। তবে করোনা মহামারীকালে ইতিবাচক প্রভাব পড়েছে ওজোন স্তরে। গাড়ি ঘোড়া কম চলেছে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গিয়েছিল, অনেক জায়গায় পরিমাণ কমে গিয়েছিল, তার ফলশ্রুতিতে অ্যাটমসফেরিক পলিউশন যেগুলো হার্মফুল সাবস্টেন্স বাতাসে, সেইগুলো কার্বন টার্বন এইগুলো গিয়ে অনেক লেভেল কমে গেছে, বাতাস ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওজোন স্তর ক্ষয় হলে গোটা পৃথিবী বিপন্ন হবে। তাই কার্বন নিঃসরণ কমিয়ে বিকল্প জ্বালানি ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রো এনার্জি এইগুলো ইউজ করব। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। উপকূলীয় জেলা বাগেরহাটের রামপালে লবণাক্ত জমিতে সৌদি খেজুর চাষ করে সাফল্যের পথে একজন চাষি। মৎস্যঘেরের পাড়ে উঁচু বেড়িতে লাগানো গাছে 2 বছরই ফল এসেছে। লবণাক্ত জমিতে ফল দেখে আশায় বুক বাঁধছেন অন্য চাষিরাও। কৃষি বিভাগ বলছে, মিষ্টি ও স্বাদ ঠিক থাকলে উপকূলীয় অঞ্চলে এই জাতের খেজুর চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। রামপালের সন্ন্যাসী হাজিপাড়া এলাকায় 15 একর জমিতে 9টি পুকুর করে মাছ চাষ করছেন আইনজীবী দিহিদার জাকির হোসেন। পুকুরের পাড়ে লাগান বিভিন্ন ফলের গাছ, কিন্তু লবণ পানির কারণে আশানুরূপ ফল পাচ্ছিলেন না। এরপর 2019 সালের জানুয়ারিতে ময়মনসিংহ ও নরসিংদী থেকে চারা এনে সৌদি খেজুরের বাগান করেন। মাত্র 2 বছরে লাগানো 300 চারার 50টিতে ফল এসেছে। এরই মধ্যে রঙিন হয়ে উঠেছে খেজুর। বেড়িবাঁধের উপরে আমি 300 গাছ থেকে এই সৌদি খেজুরের গাছ রোপণ করি। পরবর্তীতে আমি আরও 2000 নিজের হাতের তৈরিকৃত চারা আমি বাগানে রোপণ করছি এবং আমার নার্সারিতে আরও 2500 গাছ প্রস্তুত আছে। ফলন ভালো হলে খেজুর চাষে আগ্রহের কথা জানান অন্য চাষিরাও। 50টা গাছে ফলাইছে, মালিক আমাদের যে বলে আমি সে বলে করি। লবণ পানি অনেক চিন্তা ভাবনা ছিল, এটা দূর হয়ে গেছে। লবণের কারণে কিছুই হয় না, বছরের পর বছর বিঘাকে বিঘা ঘেরের পার খালি পড়ে থাকে। এখন আমরা অনেকটা সচেতন হয়েছি, দেখেছি, বুঝেছি, আমরা চারা পেলে চাষ করব। কৃষি বিভাগ বলছে, গুণমান ঠিক থাকলে লবণাক্ত জমিতে খেজুর চাষ করে লাভবান হবেন চাষিরা। এই এলাকায় খেজুর চাষের এটি প্রথম। আমরা আশা করব এটি যদি সফলতার সাথে ফলন পাওয়া যায় তাহলে হয়তো আগামীতে প্রসার ঘটবে। বিচি ও কলমের মাধ্যমে প্রায় 2500 চারা গাছও তৈরি হয়েছে জাকির হোসেনের বাগানে। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জাপানি 2 শিশুর মা বাবাকে সমঝোতার আরও সময় দিল হাইকোর্ট। পরবর্তী শুনানি 28 সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রে ফাইজারের বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নাকচ, আবেদন করেছে মডার্না। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। শুক্রবার থেকে জাপানি 2 শিশুর সাথে একদিন মা আর একদিন তাদের বাবা থাকতে পারবে। বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, প্রতিদিন 24 ঘন্টা করে গুলশানের বাসায় থাকবে তাদের বাবা এবং মা। পরে 24 সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। এ সময়ের মধ্যে সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনায় বাবা ও মায়ের মধ্যে সমঝোতা করতে আহ্বান জানিয়েছেন আদালত, হাইকোর্ট। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে 10 ও 11 বছর বয়সী 2 মেয়ে সন্তানকে ফিরে পেতে 19 আগস্ট হাইকোর্টে রিট করেন জাপানি নারী নাকানো এরিকো।
শেখ রাসেলের ইতিহাস যাতে শিশুরা জানতে পারে প্রতিটা জেলা উপজেলায় সে ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বক্তারা। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে শিক্ষা দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় জানানো হয় সারা দেশের সংগঠনের সাথে যুক্ত 1000 শিক্ষার্থীকে প্রতি মাসে 1500 টাকা করে 1 বছর এই বৃত্তি দেওয়া হবে। অনুষ্ঠানে গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি KM শহীদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে আমরা জেলা উপজেলা সারা বাংলাদেশে আমরা সাংগঠনিকভাবে নতুন প্রজন্মকে এই সংগঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করার জন্য আমরা এই সংগঠনকে সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। ভারতীয় হাই কমিশনের আয়োজনে আইটেক দিবস উদযাপিত হয়েছে। 57তম ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক কৌশল কাঠামোর অংশ হিসেবে উন্নয়নশীল দেশগুলোতে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় এই আয়োজন। 2007 সাল থেকে আইটেক কর্মসূচির আওতায় বাংলাদেশের 4000 পেশাজীবী তরুণ প্রজন্ম এতে অংশ। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। গৃহহীনদের ঘর নিয়ে দুদকের তদন্ত কেন বন্ধ হবে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। কারা ভাঙলো ব্যবস্থা নিতে হবে। ইভ্যালির রাসেল ও তার স্ত্রী নাসরিন গ্রেফতার, মামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে 21 অক্টোবর। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিয়োগ যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে করোনার টিকার সুষম বন্টন। সামাজিক সুরক্ষা কর্মসূচি আওতা বাড়লে দরিদ্র কমবে বলছে বিশ্ব ব্যাংক, গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য আনার পরামর্শ। এবং খাদের কিনারে আফগান অর্থনীতি বন্ধের পথে বিভিন্ন ব্যাংক, বেড়েছে মূল্যস্ফীতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 20 আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21 অনলাইনে। এরপরের সংবাদ রাতে 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।